শুরু করতে চলেছি এবছরে বলিষ্ঠ প্রযোজনা এক চিলতে ছাত্রছাত্রীগণ, আমার অরুণ বরুণ কিরণ মালা, তোমরা নিঃশব্দে সত্যি কথা বলো বলো বলো। আমরা রক্ত চাই না, আমরা রক্ত করবি হয়ে ফুটতে চাই। আমরা বন্দুক চাই না, আমরা বই চাই বই। মাথা মুড়ে কোনো মন্দিরে আমরা দীক্ষা নিতে চাই না, আমরা শিক্ষা চাই শিক্ষা। খবরদার মাস্টার মশাই, আপনি কোন সাহসে আবার ঘরের বাইরে বেরিয়ে এসছেন? চলুন ভেতরে চলুন বলছি। মানিককে সারা চোখ লাগিয়ে কথা বলবে না। আমার সামনে ভদ্র ভাষায় কথা বল মানি। ভুলে যাস না একদিন আমি তোকে পড়িয়েছিলাম। কেন পড়িয়েছিলেন মাস্টার মশাই? ওই সামান্য শিক্ষাটা না থাকলে তো বিবেক সেটা বুকের মধ্যে দিন রাত কামড় বসাতে পারতো না। তাই মেজ বাবুর কথা মতো আপনার আমি এখানেই তুলে ফেলতাম। পারবি না রে, পারবি না। তা তোরা কিছুতেই পারবি না। যার বুকের মধ্যে বিবেক যন্ত্রণা থাকে সে কিছুতেই পুরোপুরি অমানুষ হতে পারে না। তবু হাতে ছুরি তুলে নিয়েছিস কেন রে? মানে ছুরি না মাস্টার মশাই, ছুরি না, ভাত, গরম ভাত। যে ভাত জোটাতে পারেনি বলে একদিন আমার মা বাবাকে ফলিডল খেয়ে মরতে হয়েছিল। মানে আমার 7 বছরের ছোট্ট বোনটাকে বাঁচানোর জন্য ওই আপনার দেওয়া সার্টিফিকেটটাকে হাতে নিয়ে আমি কত জনের হাতে পায়ে ধরেছি। মানে কিন্তু কোন শালা আমাকে একটা চাকরি পর্যন্ত দেয়নি। তার বদলে বাবুরা আমার হাতেই ছুরিটা ধরিয়ে দিয়েছে। ছুরির দোয়ায়
আমি এখন শুধু ভাত খাই না মাস্টার মশাই, বিরিয়ানি খাই, বিরিয়ানি। আর তোর সেই ছোট্ট বোন জানি না, যার জন্য তুই ছুরি ধরেছিস, সে আজ কোথায় জানি না? জানি না, জানি না, জানি না মাস্টার মশাই, আমি কিচ্ছু জানি না। এই প্রথমবার ছুটি করার পরে মানে 2 বছরের মেয়াদ কেটেছে, আমি আপনাকে খুঁজে পাইনি মাস্টার মশাই। আমার সেই ছোট্ট বোনটা এই দাদার গর্ভ তাই হয় রে, তাই হয়। ন্যায় অন্যায় পোস্টাকে পুড়িয়ে ফেলে বাইরে আলো জ্বালা যায়, কিন্তু এই বুকের ভেতরের সুখের আলোটা নিভে যায়। তারপর শুরু করে থাকে সাইলেন্ট, সাইলেন্ট, সাইলেন্স ইন দ্য হোল নাইট। আর একটা কথা বললে এই চাবুক মেরে তোমার পিঠের ছাল আমি ছাড়িয়ে বেড়াচ্ছি। তুই আমাকে রাস্কেল বলে গালাগালি দিচ্ছিস? আমি না তোর জ্যাঠা মশাই। মশাই বলে তো আমি তোমার মতো পাগলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না। কি করে পারবি, কি করে পারবি? আপনি চেষ্টা করো ওর পাপকে আমি ওই প্রণাম শব্দটার বানান করতে পারি। আর তুই তো তারই ছেলে। তুমি আমার বাপ ধরে কথা বললে আজ তোমার আমি সব মাস্টার বন্ধ করে দেবো। বল আজকাল আর আমার বাপ ধরে কথা বলবে বল। বেচারাকে অমন করে মারছিস কেন শুনে? বলে যাস না আমি তোর বাবা, আর ওই মানুষটা হলো তোর বাবার বড় ভাই, মানে আমাদের গুরুজন। মিষ্টি মিষ্টি কথা বললেও কেউ তোর কথা বিশ্বাস করবে না। মিত্র ধর্মকে অবজ্ঞা করো না বড় ভাই, ধর্মকে অবজ্ঞা করো না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বড় নেতা, শিক্ষা নেতা, মায়ের আশীর্বাদে সবাই এখন মন্দির আর পুজো প্যান্ডেলে ফিতে কেনার জন্য না সাহায্যের হাতে বসে থাকে। ও তাই তোর আমার স্কুলটাকে তুলে দিয়ে ওখানে মন্দির তুলতে চাইছিস? যে মন্দিরের আড়ালে বসে তোরা তোদের চাকরির থাকবার চালিয়ে যাবি, তাই না? সবই যখন জানো তখন কথা না বাড়িয়ে যাও, যাও ভেতরে যাও। না না ভাই না, আজকের দিনটা অন্তত আমাকে একটু বাইরে থাকতে দে। আর আমাদের সেই ছোট্ট ভাই চন্দনের ছটকে ও জন্যই তো আজ আপনাকে আমরা তালা বন্ধ করে রাখবো, নাহলে বাইরের লোকের সামনে আপনি কখন কি বেপাস কথা বলে ফেলবেন। তাই তোরাই শিক্ষককে তালা বন্ধ করে রাখবি, আর গোটা সমাজটা তোদের হিংস্র করার চেহারার সামনে ভয়ে মুখ বন্ধ করে রাখবে। সব প্রতিবাদ স্তব্ধ হয়ে যাবে, চলাচল করে নেমে আসবে শুধু সকালের নীরবতা। তারপর শুধু সাইলেন্স, সাইলেন্স ইন দ্য স্টেট, সাইলেন্স ইন দ্য নেশন, সাইলেন্স, সাইলেন্স। নো নো সাইলেন্ট মাস্টার মশাই, আজ আপনাকে মাথা উঁচু করে সত্যি কথাটা বলতেই হবে মাস্টার মশাই। হ্যাঁ মাস্টার মশাই, আপনার ক্লাসের সেই পিছনের বেঞ্চে বসে থাকা বিনোদ বিহারী, আপনি যাকে আদর করে বলতেন তিনি কেমন আছেন মাস্টার মশাই? এই অত্যাচারের বিরুদ্ধে জামাই বাবুর হয়ে আজ আমি আপনার বিরুদ্ধে কথা বলতে আমাকে ফ্যামিলি মেটা নিয়ে তুমি কোন রকম কথা কিন্তু বলবে না।
তোর শরীরে যদি সামান্যতম লজ্জা বলে কিছু থাকে, তাহলে ওই মাস্টার মশাইয়ের পায়ে হাত দিয়ে তোকে এখনই প্রণাম করতে হবে। শুনছো বা শুনছো? তোমার সারা উপর কথাটা তুমি শুনেছো? শুনে আর কি করবি বল, শুনে আর কি করবি? তোর মা মারা জ্বর সবাই আমার হাত ধরে করেছিল আমার ছোট্ট ভাইটাকে এ বাড়িতে একটু জায়গা দিব, আর সেই জন্যেই তোকে এই বাড়িতে এনেছি। এখন ওই সবাই দেখছি ঘর শত্রু বিভীষণ হয়ে দাঁড়িয়েছে। বিভীষণ হতে হলেও তো তোমার মতো বি ক্লাস হতে হবে জামাই বাবু, যারা রক্তের সম্পর্ক চক্ষু লজ্জার পোশাক খুলে ফেলে ব্যক্তি স্বার্থে ছাড়া নকশা গায়ে দিয়ে ভোগ আর লাভের ভাগাবাটি হাতে নিয়ে ভোগ আর সুখের চর্চায় ফিকিরির মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি নিশ্চিন্তে বাড়িতে এই বিরোধ বিহারী থাকতে আপনাকে কেউ বাড়িতে রাখতে পারবে না মাস্টারমশাই? কেউ না মাস্টারমশাই। তোমাকে দেখে আমি একটা নতুন আশা আমি দেখতে পাচ্ছি। আবার আমি স্কুলে যাব, আবার আমি ক্লাস নেব। তোমাদের মতো নতুন নতুন ছাত্র ছাত্রী আমার অরুণ বরুণ কিরণ মালা, ওদের পাগল জ্বালছে কারা? সেই আগুনে কাদের আলো, সেই আলোতে কাদের ভালো। থাকতে থাকে ঘুমস নাই অন্ধরাতে, এদেশ জুড়ে আগুন জ্বালা। অরুণ কিরণ মালা, আমার অরুণ কিরণ মালা। Below is a very, very bad war. একটা কাজ করার জন্য তোরা 1 ঘন্টা ধরে যুদ্ধ করছেন সুরেন, আর আমি মাত্র 5 মিনিটে মালটাকে সারা ঘরে পাঠিয়ে দিলাম। তার মানে তুমি এতক্ষণ ধরে অ্যাক্টিং করছিলে না? বিনোদ ভাই, তোর বাবার নাম বিনোদ বিহারী। শোন মানিক, এরপর যদি সবাই পুরোটা কোনো কেচাইন করে সারা মাজায় এক লাফি মেরে বিছানায় ফেলে রাখে, আমাকে দিয়ে হোক কাজটা হবে না বাবু। তার মানে আপনাদের মতো মতো লেখাপড়া শিখেনি বাবু। মানে এই বড় বাড়ির বড় মানুষদের মতো সেও তো আদব কায়দাও শিখতে পারেনি, তাই মানুষের বাচ্চা হয়ে সে কখনো ওই দেবতার মূর্তিতে লাথি মারতে পারবে না। অনেক তুই কি বলছিস? মানে জয় কালী শ্মশান বাসিনী, কাজের জন্য তোকে মাইনে দেওয়া হয়। আমি মাইনে পাই এই ছুরি মারার জন্য, মাথা ফাটানোর জন্য, দাঙ্গা মাথানোর জন্য, মাস্টার মশাইকে লাথি মারার মতো পরম পুণ্যের কাজটা আপনাদের মতো শিক্ষিত মানুষরা অতি সহজেই করতে পারবে। মেজাজ দেখাবেন না বাবু, মনে রাখবেন মানিক তার মনিককে সেলাম করতে পারে ঠিকই, কিন্তু তার হাতে ছুরি না। মানুষ চেনে না বাবু, সে শুধু চেনে শীতের টাটকা বেগুনের মতো নরম তুলতুলে গলা। বিনোদ ইজ এ ভেরি ভেরি ব্যাড বয়। তুমি সারা কার মুখের ওপর কথা বলে গেলে। মানিকের কোথায় কিছু রাখবো না মামা? মানিক এখন আমাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ, এই তোমার জমিটা অন্যের নামে করে নিচ্ছে। আমেরিকার সঙ্গে আমার ফাইনাল ডিল হয়ে গেছে। ওরা মিল্ক পাউডার আর জামা কাপড়ের সঙ্গে লুকিয়ে অস্ত্র পাঠাবে, অটোমেটিক রাইফেল, আরডিএক্স আর গ্রেনেড। আর উগ্রপন্থীকে বেছে নিয়ে কোটি কোটি টাকা কামাবো। কিন্তু ভারতের সরকার যেভাবে আমাদের পেছনে লাগছে,
আমার যে ভয় ভয় করছে। কিসের ভয় জামাই বাবু? এই দেশটা হলো একটা গণতান্ত্রিক দেশ। এদেশের পথে ঘাটে শুধু মদ চললো আর সাট্টার খেয়ে অঙ্কার খোলে শুধু ছাড়াই আনলেও রাখি খুললে টিভি খুললে সারা রাখি শান্তে সারা কাপড় খোলার ফ্যাশন করে বন্যা খরা থেকে মন্দির আর বসছে আর বছরে একবার স্বাধীনতার পতাকা তুলে গান जहां पे अच्छा हिंदुस्ता हमारा সারা দেশ শুদ্ধ সবাই এখন ভেরি ভেরি ব্যাড Yes, bad boy. You are a very bad boy. আমার জীবনে তুমি একটা সাক্ষাৎ শয়তান। তোমার জন্য শুধু তোমার জন্য আজ আমি মানুষ থেকে একটা অমানুষ হয়ে গেছি। তুই অমানুষ দিতে যাও কেন? তুই তো আমাদের গর্ব। না গর্ব নয় দাদা, গর্ব নয়। গর্বই যদি খবর তাহলে লেখাপড়া শিখো। কেন দিন রাত আমি মধ্যে থাকি? কেন আমি জুয়াই টাকা উড়াই? অন্যের দুঃখ কষ্ট দেখে আমার বুকটা কি করে কাঁদবে? আজকালকার মানুষ টিভি সিরিয়ালে বাপ মায়ের দুঃখ চোখের জল ফেলে ঠিকই, কিন্তু নিজের বাপ মাকে দুবেলা ঘাড় ধাক্কা দেয়। অন্য খুশি আধুনিক দেশে এটাই তো নিয়ম কাকা। হ্যাঁ ঠিক বলেছ। হ্যাঁ, তাই তো আমরা আমাদের বাড়ির কাজের মেয়েটাকে অবাক শিখিয়ে একটু শিক্ষিত করে তোলার চেষ্টা করি না? তাই তো বন্যার কবলিকা একটা পরিবারকে আমাদের সবার ঘরে এনে তুলিলাম। আত্মতৃপ্তির ঘুম থেকে জেগে উঠে কোনো ভোরের আলোর সামনে হাত জোর করে বলি না, আশা তমসো জ্যোতির্গময় মৃত্যুর্মৃতম গময় শান্তি 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 Bad boy! Vinod is a very, very bad boy. তোর নেশাটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে চন্দন। হ্যাঁ, বেশি হয়েছে নিশ্চয়ই বেশি হয়েছে। বেশি না হয়েছে আমি প্রশ্নগুলো ভুলে থাকতে পারি না চন্দন তাই তো রোজ রাতে আমি এই পার্টির থেকে ওই পার্টিতে ঘুরে বেড়াই। নতুন সঙ্গীদের কোমর জড়িয়ে ধরি আজ গান গাই। কানে আজকের ম্যাপিলে তুমি তুফান তোলো বলছি এই তো জীবন যাত্রা যেদিকে যেতে চাই প্রাণ। এই বেয়ারা চালাও বোয়ারা জিনসের সামনে রাম। এই তো জীবন যাত্রা যেদিকে যেতে চাই প্রাণ। এই বেয়ারা চালাও বোয়ারা এই সামনে রাম। খাও খাও দেখো
শিখা। জয় কালী শ্মশান বাসিনী। ওই ধনঞ্জয় সরকারের মেয়ে হয়ে তুমি আমাদের বাড়িতে? শুনলাম আজ নাকি আপনার জন্মদিন, আমাদের তো নিমন্ত্রণ করেননি, তবু প্রতিবেশী হিসেবে বাবা আপনার জন্য একটা উপহার পাঠিয়েছে। এই শোনো, তোমার বাবাকে ধন্যবাদ। খবরদার দাদা, ধনঞ্জয় সরকারের কোন প্রেজেন্টেশন তুমি কিছু দিতে পারবে না। নৌসরেন, শত্রু হলেও তার শুভেচ্ছাকে কোনোদিন অবহেলা করতে নেই। তোমার ভালোবাসার উপহারটা আমি ভালোবেসে কিছুক্ষণ পরে ওই উপহারটা হয়তো পুলিশের হাত করা হয়ে এ বাড়িতেই ঘুরে আসতে পারে। হাইকোর্টের ইনজাংশন। আপনারা যে সই জান করে মাস্টারমশাই জমিটা মন্দিরের মধ্যে ঢুকে নিয়েছিলেন, তার বিচার চেয়ে বাবা হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলেন, তাই আদালত ইনজাংশন জারি করে মন্দিরের কাজ বন্ধ করে দিয়েছেন। জয় কালী শ্মশান বাসিনী। ধনঞ্জয় সরকার আমাদের এইভাবে সর্বনাশ করলো। ভেরি ভেরি ব্যাড বয়। কেউ সাপের চেয়েও বেশি ডেঞ্জারাস। তোমার বাবা সেই সাপের লেজে পা দিয়েছে বলে যাদের লেজ থাকে তাদের যাত্রাটা আমরা খুব ভালো করে চিনি। প্রয়োজন হলে লেজের বদলে মাথাতেও পা দিতে পারবো। চলি। দাঁড়াও, জন্মদিনে বাড়ি বয়ে এসে তুমি এভাবে আমাকে অপমান করছো। ভর করে যে একবার মাত্র একটা মহিলার পায়ের নিচে পড়ে থাকে, সে নিজেই নিজের মনুষ্যত্বের অপমান। তোমাদের মতো মেয়েদের বেঁচে থাকতে গেলে আমাদের মতো পুরুষদেরকে আঁকড়ে ধরেই চলতে হয়। আর সে কথাটা বলতে তারা লজ্জা পায় না বা ভয় পায় না, তাই তো বিয়ের পর এক চিলতে সিঁদুরের সাইনবোর্ড লাগিয়ে তারা সবাইকে জানিয়ে দেয় আমার দেহ মন জীবনের মালিক শুধু একজন। কিন্তু আপনাদের সে সৎ সাহস নেই, তাই তো ভুলে ভুলে মধু পাওয়া লোকের বিয়ের বিজ্ঞাপনটাকে আপনারা লুকিয়ে রাখেন। তাই যদি কোনোদিন আপনারা সিঁদুর পরে নিজেদের বিবাহিত জীবনকে সম্মান জানাতে পারবেন, সেই দিন আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবো। তার আগে তোমার গোটা জীবনটাকে আমি জন্মনা ভরিয়ে তুলবো। তোমার লজ্জাটাকে আমি প্রকাশ্য দিকে আলোকে নিলামে তুলবো। তোমার শরীরটাকে আমি তুমি আমার গায়ে হাত তুলবে। আমাদের বয়সে জীবনে শান্তিটা কম দিলাম, তা না হলে আপনার মতো একটা শিক্ষিত ছেলের মুখে এই কথাটা শোনার পর ঘেন্নায় তার মুখে থুতু ফেলাই উচিত ছিল। ঠিক আছে, এত বড় অপমানিত হওয়ার পরও তুমি আমাকে সসম্মানে চলে যেতে দিলে। কারণ এ বাড়ির অর্থ আর আভিজাত্যের নেশায় আমি আমার আসল পরিচয়টাই ভুলতে বসেছিলাম। ওই চড়টা না আমাকে আমার আসল পরিচয়টা শিখিয়ে দিয়ে গেল। ভয় পেও না, তোমাদের আদরের চন্দনের ভেতর থেকে একটা জানোয়ার হুঙ্কার দিয়ে বলছে বদলা চন্দন। এবার সেই জানোয়ারের নৌকার দাবের শিকার হয়ে যাকে তীরে তীরে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, তার নাম শিখা। ধনঞ্জয় সরকারের একমাত্র মেয়ে বন্ধু শিখা। এই তো জীবন। তোমরা দুজনেই শুধু হাতে হাত রেখে এগিয়ে চলো। সরকারের সর্বনাশের অঙ্কটা আমি আমার ক্ষত্রির কম্পিউটারে
অনেক আগে লোড করে রেখেছি। সবার চোখের আড়ালে সেই নাটকের প্রথম দৃশ্য হয়তো এখানে শেষ হয়ে গেছে। এবার শুরু হবে দ্বিতীয় অঙ্ক। তারপর পঞ্চম অঙ্কের শেষে আমদানি সরকার নয়, গোটা পৃথিবীর শুদ্ধ লোক শালা কানতে কানতে এই আমার দিকে আঙুল তুলে বলবে, "Bad boy! This is a very, very bad boy!" কি হচ্ছে কি আছে ভাই? এটা কোনো নাচের স্কুল নয়, এটা ধনঞ্জয় সরকারের বাড়ি। জানি গো জানি, আপনি আপনি তার ভাগ্নি সদানন্দ। শুনলাম আপনাদের বাড়িতে নাকি খুব ভালো একজন দরকার। হ্যাঁ, ও মা, কেন করবো না? আমি চাইনিজ, মোগলাই, নিরামিষ সব রকম রান্না জানি। যদি বলে তবে রান্না থাকে না, আমি আপনার সাথে এটাই তোমার শাস্তি। এতদিনে পুরো চিনতে পারবে না। তার মানে তুই তো জানিস আমার মা বাবা মামা মামি আমাকে ওরা আমার জীবনের একমাত্র অবলম্বন। কিন্তু কতদিন মনে হচ্ছে এই বাড়িতে কোনো বিপদ ঘনিয়ে আসছে। ও মা, কিসের বিপদ রে? 10 বছর আগে মামার একমাত্র ছেলে অজয়দা ডাক্তারি পড়ার জন্য আমেরিকায় গিয়েছিল। তারপর ওখানকার একজন বাঙালি বিয়ে করে ওখানে থেকে যায়। তাই মামা রাখে অভিমানের সাথে সম্পর্ক রাখেনি। কিন্তু হঠাৎ ছেলে চিঠি নিয়ে জানিয়েছে সেদিকে তার বউ নিয়ে আর বিয়ে বাড়িতে আসছে। এর মধ্যে আবার বিপদ কিসের? ওই হাত সংগ্রামে হাতে লেখা নামছি। ওরা হাতে লেখা, ওরা ওদের হাতে লেখা নয়। কিন্তু অন্য সব ছেলে এসেছে আর বাবাকে ফাঁকি দিতে পারবে না। কিন্তু অন্য ছেলে একা একা আসতে পারে। তাই তোকে বাড়ির ভিতরে বসে তার উপর একটু নজর রাখতে হবে। নিশ্চয়ই রাখবো মাই ডিয়ার ফ্রেন্ড। I love you. আপনার সাথে দেখা হয়েছিল না? তখন আপনি একটা কালো গেঞ্জি আর লাল প্যান্ট পরেছিলেন। না না না, ওখানে যাকে দেখেছো সে হচ্ছে আমার জামাই ভাই কোনটা মস্তান। ও আমার মতোই দেখতে। ও মা,
এই বাড়িতে রান্নার কাজ করতে চাই। আপনি আপনি ঘরে কি কাউকে বলে দেবে? কাছে আসবে না, কাছে আসবে না বলে দিচ্ছি। আমি আমি সব থেকে ভালো জীবন ব্রহ্মচারী। ইস, লাগলে না আপনাকে কি সুন্দর দেখায়, একেবারে উত্তম কুমারীর মতো। কুমার বাবা, তুমি ঠিক চিনেছ তো? আমি আমি যখনই ওই আয়নার সামনে দাঁড়াই না, ওই চোখের সামনে জ্যান্ত কুমারকে দেখি। কিন্তু কিন্তু কেউ সে কথা বিশ্বাস করে না, জানো? আদৌ কেউ আপনাকে এই সুচিত্রার চোখ দিয়ে দেখে না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো না, না তুমি বলো, না না তুমি বলো, না তুমি বলো। তোমার সঙ্গে এতদিন দেখা হয়নি কেন? কন্যা চিন্তা নেই। আজ থেকে তোমার চাকরি ফাঁকা। আমি ধনঞ্জয়কে বলে দেব। তাহলে না আমিও তোমাকে একটা দারুণ জিনিস খাবো, একেবারে গরমা গরম, যাকে বলে ব্লু হট। সেটা আবার কি জিনিস বলো না গো, কি খাবে? কাছে এসো, কাছে এসো, এক্ষুনি খাচ্ছি। ছটপট করছে কেন? উনি পুজোর কাছে না গিয়ে উনি পাঠার মতো ছটপট করছে কেন রে? এই গণেশ! ছটপট কে গণেশ? কিসের পুজো? পৈতার কাঁথায় আগুন, ব্রহ্মচারীর মুখে লাঠি। আমি এখন মহানায়ক উত্তম কুমার, আর ওই হলো আমার সুচিত্রা। সর্বনাশ! সে কি বলছে রে? একে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? আনন্দ! সে কামড়েছে তা তুমি বুঝবে না মামি। এদিকে শোনো, এই মেয়েটা না আজ থেকে এই বাড়িতে রান্নার কাজ করতে এসেছে। না 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 না, আমার বাড়িতে কোনো মেয়ে মানুষ দিয়ে আমি রান্নার কাজ করাবো না। আমার বাড়িতে একজন শক্ত সমর্থ পুরুষ মানুষ চাই। আমি মেয়ে মানুষ নই মা, আমি পুরুষ। হ্যাঁ, তুমি পুরুষ মানুষ? হ্যাঁ, আনন্দের সঙ্গে কলেজে পড়েছি। এই দেখুন। তুমি বেটা ছেলে, একটা দামড়া ছেলে হয়ে তুই ঘুমটার মধ্যে নিয়ে গিয়ে ওসব খাওয়ালে। আমি তোমাকে ব্রহ্মশাপ দেব। পরের জন্মে গণেশের গোয়ালের গরু হয়ে জন্ম নেবে। ছটপট ঠিক আছে, তুমি তাহলে বাড়ির ভেতরে যাও, আমি বাড়িতে গিয়ে তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দিচ্ছি। কিচ্ছু বোঝাতে হবে না মামিমা, আমি একাই 10 পূজা হয়ে 10 জনের মুখে ভাত তুলে দিতে পারবো। আপনি দূরে বসে শুধু আমার খেলাটা দেখে যান, খেলাটা। আনন্দ, তুই কাল রাতে দেরি করে বাড়িতে ফিরলি কেন বলতো? তুই কি জানিস না যে আমি এটা কিছুতেই পছন্দ করি না? তুমি আমাকে নিয়ে এত ভাবো কেন মামিমা? আমি তো এখন আর ছোট ছেলে নেই, আমি অনেক বড় হয়ে গেছি। কিন্তু আমার যে তোকে নিয়ে ভীষণ ভয় হয় রে। অজয় এই বাড়িতে চলে যাবার পর থেকে তোমাকে আমরা এই বাড়িতে নিয়ে এসেছি। অজয় যাবার পর থেকে তোকে আদর যত্ন দিয়ে আমরা অনেক মানুষ করেছি। তোকে যে মানুষের মতন মানুষ হতে হবে তাকে তুই বুঝিস না আনন্দ, তাকে বুঝতে পারিস না। বুঝি মামিমা, বুঝি, সব বুঝি। নিজের মায়ের কথা তো ভালো করে মনেই পড়ে না। তোমার আদর আর ভালোবাসার বন্যায় সেই স্মৃতিটা আরো দূরে সরে যায়। মনে হয়
মনে হয় আমি যেন আমার মায়ের কোলেই বসে আছি। তাই তো মাঝে মাঝে না তোমার বোকা খেতেও আমার ভীষণ ভালো লাগে। কিন্তু তোকে যে বুঝতে আমার ভীষণ কষ্ট হয় রে আনন্দ, কারণ আমি যে মা, ছেলের কাছে মায়ের বুকের রক্ত যে ভীষণ ভাবে ঝরে রে আনন্দ। না 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 না, কান্না নয়, কান্না নয়। এই ধনঞ্জয় সরকার 5 বার ম্যাট্রিক ফেলের বাড়িতে কেউ কোনোদিন চোখে জল ফেলবে না। বাবাই সেরেছে বলে বুড়ো বয়সে আমার পাশে পেলে কোথায়? চিনতে পারলে না মন্দা? এটা আমাদের অজয়ের বাসি গো। 10 বছর ধরে এটা আমার কাছে আমি আগলে রেখে দিয়েছি। যখনই আমি অজয়ের কথা ভেবে ভেবে কান্না পেত, তখন আমি লুকিয়ে লুকিয়ে এই বাঁশিটা বাজাতাম। আর জানো মন্দা, বাঁশির শব্দে মনে হতো অজয় যেন আমার পাশে পাশে আছে। কিন্তু আমাদের কি চোখের জল ফেলতে বারণ করে তুমি তো নিজেই কাঁদতে শুরু করলে মামা। হ্যাঁ, না, তুই এখনো ঢপে চপের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে তাড়াতাড়ি গাড়িটা নিয়ে স্টেশনে যা। আমি এইমাত্র ফোন করে জানলাম যে অজয় ট্রেনটা নাকি একেবারে রাইট টাইমে। আরে যা বাবা, তাড়াতাড়ি। আমি এক্ষুনি যাচ্ছি মামা, এক্ষুনি যাচ্ছি মামা। তুমি অজয় দা আর বৌদির জন্য বরণ ডালা সাজিয়ে রেখো। বরণ ডালা। আর বৌমার জন্য খুব ব্যস্ত হচ্ছে দেখছি, কিন্তু দীর্ঘ 10 বছর হয়ে গেল তুমি অজয়কে একটা ফোন পর্যন্ত করনি, এমনকি একটা চিঠি পর্যন্ত আমার ছেলেটাকে তুমি লেখনি। কেন লিখবো? আমি 5 বার ম্যাট্রিক ফেল ধনঞ্জয় সরকার। আমার গো হলো সুরের গো। 5 বার ম্যাট্রিক ফেল করার পরেও আমি 6 বারের জন্য ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। তখন ওই বীরের মাস্টার আমায় হাত জোর করে বললে, ওরে ধনঞ্জয়, দয়া করে এবারের মতো ক্ষমা দে। ওই বীরের মাস্টারের কথা রাখতেই আমি ফিরে এলাম। না হলে 5 বারের জায়গায় 10 বার ম্যাট্রিক ফেল করে আমি একেবারে বিশ্ব রেকর্ড করতাম। বুঝেছ? বুঝেছি গো, বুঝেছি। তোমার ওই ঘর জেদের জন্যই তো আমি আজ 10 বছর হয়ে গেল আমার অজয়ের কোনো খবর নিতে পারিনি। তাতে আমার কি দোষ বলো? বড় ডাক্তার বানাবো বলে অজয়কে আমি আমেরিকায় পাঠিয়েছিলাম, কিন্তু পড়া শেষ করে সে তো আর দেশে ফিরেই এলো না। তাই তো রাগে দুঃখে অভিমানে আমি ওর মুখ দেখবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু মন্দা, তুমি তো ওর মা, তুমি ওকে কেন চিঠি লেখনি? সেখানে তো কোনো বাধা ছিল না মন্দা। ছিল বাধা, ছিল আর সেটা হলো তোমার দেয়া এই শীতের সিঁদুর। এই সিঁদুরের জন্যই আমি মায়ের মনটাকে কলা টিপে মেরেছি। এই সিঁদুরের জন্যই আজ 10 বছর মায়া মমতাকে ত্যাগ করতে আমি আমার ছেলের সঙ্গে যে কোনো সম্পর্ক রাখিনি। এই মন্দাকে নিয়ে মা নয় গো, সে যে শুধু তোমার স্ত্রী গো। শাক বাজাও। তোমাকে স্টেশনে যেতেই হয়নি, তার আগেই ওরা চলে এসেছে। ওই দেখো। আরে এসো বাবা, এসো। আমি 5 বার ম্যাট্রিক ফেল ধনঞ্জয় সরকার, মানে তোমার শ্বশুর মশাই। আর উনি হচ্ছেন তোমার শাশুড়ি মা, মানে মন্দাকিনী। না, শ্বশুর শাশুড়ি নয়। হ্যাঁ। এই দেশের মাটিতে আমার যে বাবা মাকে হারিয়েছিলাম তাদের আমি ফিরে পেলাম। তুই আমার অনেক দিন পরে আধার করে হাজির বাতের মতো রং মশাল ছেলে দিলে বৌমা। কিন্তু সেই ডাক্তারটা কোথায় গো? ডাক্তার অজয় গো, অজয় আমার সামনে আসতে ভয় পাচ্ছে বুঝি। ওরে বেটা, ভয় নেই। আজ আমি সব রাগ দুঃখ অভিমান ভুলে গেছি। আয় বাবা, আয় ভেতরে আয়। আপনাদের ছেলে আসতে পারিনি বাবা, আমি একাই এসেছি। সে কি বৌমা, অজয় নিজের হাতে চিঠি লিখলো আসবো বলে, তবে সে এলো না কেন? কি হচ্ছে বৌমা, তুমি চুপ করে আছো কেন? আমার অজয় ভালো আছে তো? ভালো আছে, খুব ভালো আছে।
বিদেশে বসে সে এখন দুহাতে টাকা রোজগার করছে গো টাকা। সে আর গায়ের এই ভাড়া বাড়িতে বুড়ো বাপ মায়ের কাছে কোনোদিন ফিরে আসবে না গো, কোনোদিন ফিরে আসবে না। বৌদি তো আমাকে বললো দাদার হসপিটালে কয়েকটা জরুরি অপারেশনে রুগী আসায় সে আসতে পারেনি। আরে জানি রে জানি, সে এখন মস্ত বড় ডাক্তার হয়েছে। তাই তো পাকা হাতে ছুরি চালিয়ে এই বাপটার বুকটাকে ফালা ফালা করে দিয়ে চলে গেছে। চাই না কাউকে চাই না, কাউকে আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই আমার। আমি ধনঞ্জয় সরকার। 5 বার ম্যাট্রিক ফেল, তাই তো? সে কথা সবাই জানে, তার জন্য তো চিৎকার করো কি আছে? বৌমা চুপ চুপ করে দাঁড়িয়ে থাকুন ওখানে, একদম চেঁচাবেন না। আমি আপনার ছেলে নেই যে ভয়ে পালিয়ে যাবো। ঘোমটা দিয়ে বসে থাকার জন্য আমি শ্বশুর বাড়িতে আসিনি, এসেছি মেয়ে হয়ে বুড়ে বাপের মেজাজ ঠান্ডা করতে। এবার দেখছি চোখের মুখে নুন পড়েছে, আর তুমিও আমাদের ছেলের বউ থেকে আমাদের পেটের মেয়ে হয়ে গেছো। কিন্তু কি বাবা, তোমার সেজেতে সিঁদুর নেই কেন? ও মা, শোনো কথা, ওদেশে কি সিঁদুর কিনতে পাওয়া যায় নাকি? তুমি দেখছি মা কিছুই জানো না। বেশ তো, তাহলে তুমি আমার সঙ্গে ভেতরে চলো, আমি নিজের হাতে তোমার সেটিতে সিঁদুর পরিয়ে মা, দিচ্ছি। ওসব পড়া হবে এখন। বলি মানে আমার ঠাকুরজি বনির শিখা কোথায়? শিখা এখনো কলেজ থেকে ফেরেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবার জন্য কিনে এসেছি, সেটা আগে দেখো। এই নিন বাবা, আপনার ছেলে নিজে পছন্দ করে কিনেছে। নিন। লাঠি কিনেছে? লাঠি কেন? আমি কি অক্ষম হয়ে গেছি নাকি? এই লাঠি কি মানে যে ছেলের মতো একটা অবলম্বন ছাড়া আমার জীবন চলবে না? তোমার স্বামীকে বলে দিও বৌমা, আমি এখনো 3 বিঘে জমি থান বাড়িতে তুলতে পারি। দুনিয়ায় কারোর সাথে কোনো পরোয়া আমি করি না, তোমাদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মায়ার বাঁধন এমন বাঁধন খুলবে কি করে, বলো বাবা খুলবে কি করে? বাপের স্নেহ লুকিয়ে থাকে প্রাণীর ভেতরে, বাপের স্নেহ লুকিয়ে থাকে প্রাণীর ভেতরে। মায়ার বাঁধন এমন বাঁধন খুলবে কি করে, বলো বাবা খুলবে কি করে? তোমায় ছেড়ে কোথায় যাবে, কোথায় গেলে আমায় পাবে? আমায় ছেড়ে কোথায় যাবে, আমায় ছেড়ে কোথায় যাবে, কোথায় গেলে আমায় পাবে? সাধু জানাই পাবে যিশু মেয়েরা দূরে, সাধু জানাই পাবে যিশু মেয়েরা দূরে। বাপের স্নেহ লুকিয়ে থাকে প্রাণের ভেতরে, বাপের স্নেহ লুকিয়ে থাকে প্রাণের ভেতরে। মায়ার বাঁধন এমন বাঁধন খুলবে কি করে, বলো বাবা খুলবে কি করে? বলো বাবা খুলবে কি করে? বলে দাও, এইসব রং তো আমার স্বামী পছন্দ করি না। তাহলে ছেলের একটা আমার উপরে দেখাচ্ছ কেন? নাও ঠান্ডা মাথায় লাঠিটা নাও। নেব না, আস্তা করে ফেলে দাও ওই লাঠি, ওটা আমি কোনোদিন হাতেই ছোঁয়াবো না। তাই নাকি বাবা? তাহলে আমি প্রতিজ্ঞা করছি, আমি যদি আপনার মেয়ে হয়ে থাকি তাহলে ফেলে দাও লাঠি, একদিন আপনাকে নিজের হাতে কুড়িয়ে নিতে হবে। 5 বার ফেল করা ছেলেকে আমি 6 বার ফেল করিয়ে ছাড়বো। আমি আজ এমনিতে ফেল হয়ে গেছি বৌমা। কত আশা করে বসেছিলাম 10 বছর পর ছেলেটা এসে আমাকে বুকে জড়িয়ে ধরবে। তার বদলে ধনঞ্জয় সরকারের জীবনের মার্কশিটে বিরাট একটা শূন্য উঠে এলো বৌমা, এলো বৌমা। বৌদি কি এখনো এখানেই দাঁড়িয়ে থাকবে না বাড়ির ভেতরে যাবে? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। ও
ওর যতদিন ইচ্ছে ও ততদিন এ বাড়িতে থাকবে, কিন্তু কিন্তু স্বামীর অনুমতি ছাড়া আমি যে ওর জন্য কোন বাতি জ্বালতে পারবো না। কেন? তুমি তো মা, তোমার কোনো স্বাধীন মতামত নেই? মা নই রে, আমি মা নই। আমি সিঁদুর দিয়ে কিনা এক দাসী, যার নিজস্ব কোনো মতামত নেই, কোনো মূল্য নেই, কোনো অস্তিত্ব নেই রে। আয়া মমতার কোনো মূল্য নেই, সন্তানের প্রতি মায়ের কোনো ভালোবাসা বলতে নেই রে। ভালোবাসা বলতে এই তো, যে যার কথা বলে চলে গেল, কিন্তু আমার কোনো কথা জানতে চাইলো না। আমি যে এত দূর থেকে একা একা ছুটে এলাম একটা কথা বলার জন্য, সেই কথা তো কেউ জানতে চাইলো না, কিন্তু আমার নামটা পর্যন্ত জানতে চাইলো না। আমি জানতে চাইছি, কে তুমি? কি তোমার সত্যিকারের পরিচয়? আমি মানবী, তোমার অজয়দার বিয়ে করে বউ। কি প্রমাণ আছে তার? আমি যদি বলি তুমি আসল মানবী নও, মিথ্যে পরিচয় দিয়ে এ বাড়িতে আশ্রয় নিয়ে তুমি এদের চরম সর্বনাশ করতে চাও। আমাদের বিয়ের সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে। পয়সা খরচ করলে এরকম জাল সার্টিফিকেট আর পাসপোর্ট অনেক বানানো যায়, না। কিন্তু 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 সত্যিকারের অজয়দাকে সঙ্গে আনা যায় না। কি মুখটা শুকিয়ে গেল যে, এত তাড়াতাড়ি তোমার চুচুড়িটা ধরা পড়ে যাবে তা তুমি ভাবতেও পারোনি, তাই না? তুমি বিশ্বাস করো, আমি মানবী, ওই সহজ সরল সাদাসিধে মানুষ দুটোকে আমি ঠকাতে চাই না, সত্যি চাই না। আমি বেঁচে থাকতে তা তুমি কিছুতেই করতে পারবে না। মামা আর মামি আমার জীবনের দুটি জীবন্ত বিগ্রহ, সেই বিগ্রহের গায়ে কেউ যদি কাঁটার আঁচড় দিতে চায়, তাহলে আমি তার পুরো জীবনটাকে বিষের কাঁটায় রক্তাক্ত করে দেব। ইয়েস, বিষের কাঁটায়। মানবী, কি করবে? কি করবে? বা থাকবে না পালিয়ে যাবে? না না না, যে কাজের দায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি, সে কাজ আমাকে শেষ করতেই হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। না না না, ওই ব্যাপারটা নিয়ে কেউ কোনো না সন্দেহ করেনি। হ্যাঁ, তবে পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। হ্যাঁ জানি, হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি এ কাজ আমাকে শেষ করতেই হবে। মানবীকে তার জীবন দিয়ে সব দেনা শোধ করতে হবে, সব দেনা। দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না সেই যে আমার নানা রঙে দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না সেই যে আমার নানা রঙে দিনগুলি।
না না, শোধ হয় না, শোধ হয় না। এই এই জীবনের দেনা এত সহজে শোধ হয় না। ওই ওই মহাজন গলায় গামছা দিয়ে তার সুদটা আদায় করে নিয়ে যায়। আমিও সমস্ত দোকানদারের গলায় গামছা দিয়ে এই নগদ 10,000 টাকা নিয়ে এসছি ওস্তাদ। বাহ পুরোদম মশাই, বাহ! ভগবানের ভয় দেখিয়ে এই পাবলিকের কাছ থেকে তোলা আদায় করছেন বুঝে? এই মিস্টেক মিস্টেক, আমি গণেশ পুরোহিতের যমজ ভাই গোজা মাস্তান, তোমার 1 নম্বর চেলা ওস্তাদ। সত্যি বলছিস তো? শালা শালা তোদের এই দু ভাইয়ের চেহারা দেখে না এই খাজা গোজা কিছুই বোঝা যায় না। কেন বুঝবে না? এই দেখো আমার গালে কত বড় একটা আঁচিল আছে, কিন্তু গণেশের গালে আঁচিল নেই। এই নাও টাকাটা, রাখো ওস্তাদ। ধুস শালা, ওই ওই টাকাটা তো তোর কাছে রেখে দে রে, তোর কাছে রেখে দে। আমি আর ওই সকল ফালতু বোঝা বইতে পারছি না রে। মায়েরই গুরু, তুমি আজকাল এমন হ্যাপি হ্যাপি জ্ঞানের কথা বলো যার কোনো মানেই বুঝতে পারি। আমিও তো আমার জীবনের কোনো মানে খুঁজে পাই না রে। মা বাবা চলে গেল, ওই বোনের মুখে হাসি কিনবো বলে বেলাইনের খাতায় আমি নাম লিখালাম। সেও আমার সব হাসি মুছে দিয়ে কোথায় হারিয়ে গেল। তার জন্য দুঃখ করবে না বাবু, আমার কাছে হাসি আছে, চাঁদের হাসি। পয়সা ফেললেই বুকের খাঁচায় মুঠো মুঠো হাসি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। বাবা, এই যে মেঘনা চাইতেই জল, বলি তুমি কে গো সুন্দরী? আমি চাঁদনি, নাচনে বাড়ি চমক চাঁদনি। বহুত বাজারে নাচ গান করে আমি মানুষের মন বজাই। বহুত আচ্ছা। আমার এই গুরুর মেজাজটা না আজ ভিজে বিস্কুটের মতো চুপসে গেছে। তোমার এই যৌবনের আজ দিয়ে সেটাকে একটু খাস্তা করে দাও তো। তাই বাজলো যে ঘুংরু, লালের সারা পায় ঝঙ্কারে তোমার, বাজলো যে লালের সারা পায় ঝঙ্কারে তোমার, তাই তো যায় বাজলো যে ঘুংরু। তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, সকালে ডাকবো তোমায় প্রিয়া প্রিয়া। তুমি হবে প্রিয়, আমি হব প্রিয়া, সকালে ডাকবো তোমায় প্রিয়া প্রিয়া। রঙে গেছে আঁখিতে, চাই না কিছু ঢাকিতে, নিজেকে বিলিয়ে দিতে চাই। বাজলো যে ঘুংরু, লালের সারা পায় ঝঙ্কারে তোমার, তাই তো দিয়ে যায়। বাজলো যে ঘুংরু, লালের সারা পায় ঝঙ্কারে তোমার, তাই তো দিয়ে যায়, দিয়ে যায়। বন্ধ করো, বন্ধ করো। এই গান তুমি কোথায় শিখেছ? কার কাছে শিখেছ? তা তো মনে নেই বাবু। তোমার 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 মা বাবা কোথায়? শুনেছি তারা ছেলেবেলায় নাকি মারা গেছে। ছেলেবেলায় মারা গেছে? হ্যাঁ দাদা। আরে বোন, যে হারিয়ে গেছে সে আমার ছোট্ট বোন, যে বোনের জন্যই মানিক মোস্তান এখনো নতুন নতুন রাখি কিনে রাখে। এই দুনিয়ার সব মেয়ের বুকে সেই তার ছোট্ট বোনকে দেখতে পাই। তাই তো তোদের আমি অসম্মান করতে পারবো না রে বোন। আদর আর ভালোবাসা রাখি ওনার জন্য আমি এই হাতে বাড়িয়ে বসে থাকি।
দে দে বন্ধে, এটা পরিয়ে দে। না না দাদারা, এই অপবিত্র শরীর আর মন নিয়ে আজ আমি তোমার বোনের আসনে বসতে পারবো না। শুধু আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যার আসন তিনি যেন তাকে সেটা ফিরিয়ে দেন, তাকে যেন ফিরিয়ে দেন। ফিরবে না রে বোন, ফিরবে না। তবু মানিক মস্তানকে সারাটা জীবন তার পথ চেয়ে বসে থাকতে হবে। এই হৃদয়পুরের অনন্ত অন্ধকারে অন্যের মতো দুহাত বাড়িয়ে তাকে খুঁজতে হবে। জীবন, নিয়তি, ভাগ্য চারদিক থেকে আমাকে গলা চিপে ধরে বলবে, কানামাছি ববো, কানামাছি। তার গান থেমে গেছে, নেই শ্রোতা, আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার, আনন্দ নিয়ে গেছে পুরা সকলে, দুঃখটা হোক আজ শুধুই আমার, অনুযোগে তোমার এই শিল্পী ভাই বোন সকলেরই ভাগ্য লেখা, সে আমার ছোট বড় আদরে ছোট সে আমার ছোট বড় আদরে ছোট। যেখানে কাঁদো, আজ তুমি আমার ঘরে চৌটা দিলে। এই চমক চাঁদেরকে ঘরে নিতে হলে চকচকে চাঁদের টাকা চমকাতে হবে গুরু। আছে, নগদ 10,000 টাকা পকেটে আছে। আরে দেরি করো না, চলো চলো। না গো, কোথাও যাওয়ার স্বাধীনতা আমার নেই। এক্ষুনি দাদা এসে পড়বে যে রাহুল মতো আমার জীবনটাকে গ্রাস করে বসে আছে। আমি রাহুল নই রে জানি, আমি হচ্ছি শালা শনি। যখন যার উপর আমার দৃষ্টি পড়বে না, তার ভূত ভবিষ্যৎ বর্তমান সব শালা পুড়ে ছাই হয়ে যাবে। আরে চল চল, ধান্দা শুরু করবি, চল। না, আমি তোমার সঙ্গে তো কোনো কাজ করতে পারবো না দাদা। এই, দাদা নয়, দাদা নয়, তোকে আমি 1000 বার বলেছি আমাকে দাদা বলে ডাকবি। আরে বাবা, তোর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ওই ছোটবেলায় তোকে আমি চুরি করে নিয়ে এসেছিলাম। আর মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলে ওই কথাটা কিন্তু রাতের অন্ধকারের মতোই সত্যি। আমি হলাম বেইমানি ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার বনমালী। ওই বর্ষার আগেই শালা ছাতা খুলি। আরে বাবা, তুই বুড়ো বয়সের আমার ঘর চাবি বলে না, তোকে আমি এতদিন ধরে চুরি করে নিয়ে এসে পুষে রেখেছি। আরে চল চল, জান্নাত শুরু করবি, চল। না, ও তোমার সঙ্গে যাবে না। এ জানি এই মালটা আমার ছেড়ে। আমি গোজা, গোজা মস্তান। গোজা? আরে বাবা গুরু, তাহলে তো তুমি আমার মাত্র তো ভাই। কারণ আমি হলাম যে শালা পাকা চোর। ওই গর্ভবতী মায়ের পেট থেকে বাচ্চা চুরি করা ছাড়া আর সবকিছু কিন্তু আমি করতে পারি। তুমি যা ইচ্ছে করো, শুধু ওই মেয়েটাকে আমার হাতে ছেড়ে দিতে হবে। বলে তোর কি মাথা পাতে খারাপ হয়েছে নাকি? তোর কি মাথা পাতে খারাপ হয়েছে?
আরে বাবা, ছেড়ে দেওয়ার জন্য এই মেয়েটার পেছনে আমি 12 বছর টাকা খরচা করে রেখেছি, ছেড়ে দিতে পারছি। আরে চলে জানি জান্নাত চুকে দিতে ওর উপর কোনো ধর জুলুম করে আমি কিন্তু গুলি চালাবো। আল্লাহ, তুই আমাকে রিভলভার দেখাচ্ছিস? চল, তুই আমাকে একটু আগে তোকে আমি ভাই বানিয়েছিলাম, তুই আমাকে রিভলভার দেখাচ্ছিস? শালা আমার নাম বর্ণমালী ভক্ত রে, শালা পুরোটাই বিষাক্ত। শালা আমাকে রিভলভার দেখাবি না রে শালা। আমি 3 করবো, তার মধ্যে ওকে ছেড়ে দেবে। তুমি কি করলে? আমার দাদাকে তুমি মেরে ফেললে। ওগো দাদা গো, এই মরেছে, কি করে মরে গেল? আমার এই নিরামিষ রিভলভারে তো গুলি ভরা থাকে না, তাহলে পাবলিককে ভয় দেখানোর জন্য এই তোকেই রাখি। তাহলে আমার দাদা নিশ্চয়ই ভয় হাত ফেল করেছে। আমি তোমাকে পুড়ে ফেলবো, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। না না, তুমি তো এই লাহোর কাছ থেকে মুক্তি পেয়েছো। এই 10,000 টাকা নিয়ে আমাকে ছেড়ে দাও। গো, তাড়াতাড়ি পালা। ওগো দাদা গো। আত্মজীবনী বিক্রি করে গুলি ছাড়াই মানুষ মরে। যা সালা, বইনিটা তো বেশ ভালোই হলো, পুরো একেবারে 10,000 টাকা। টাকাটা এদিকে দেবে টানি, টাকাটা এদিকে দি। আরে ওই মালটাকে আমি দেখে বুঝেছিলাম, শালা আজ ব্যবসাটা খুব ভালোই হবে। কিন্তু দাদা, দিনরাত এইভাবে লোক ঠকানো কাজ করতে আমার একদম ভালো লাগে না। তাছাড়া 2 মুঠো পেটের ভাতের জন্য আমরা আরে না রে চান্নি না, শুধু বাচ্চার জন্য নয় রে, আমরা হলাম কারিগর মানুষ, মানে শিল্পী। যদিও শিল্পী ভাতা পায় না, হ্যাঁ, তবু আমাদের এই কাজটা হলো না আসল শিল্পকর্ম। আর এই কাজের আনন্দই তো আমরা কাজ করি রে, নাকি? মিথ্যে মিথ্যে কিসে লাই, ড্যাম লাই। গীতায় শ্রী ভগবান বলেছেন, কাজ করে যাও, ফলের লোভ করো না। কিন্তু মানুষ শুধু ফলের আশা নিয়ে গাছের গোড়ায় জল ঢালে। আরে তাই তো স্বার্থে এত সংঘাত, দিকে দিকে এত রক্তপাত। এসে গেছে রে চাঁদনি, মারো হা। এই ফাদার কলিন্সের একটা কথার জবাব দিতে পারো মাইসান? সেই অনাদি অনন্তকাল থেকে পৃথিবীটা ঘুরছে, রাজতন্ত্র থেকে গণতন্ত্র, গরুর গাড়ির থেকে এরোপ্লেনের উড়ান, কথামৃত থেকে কম্পিউটারের কলতান। তবু আজও কেন মানুষ মানুষকে হত্যা করে? কেন ঘৃণা করে? কেন অন্যের কষ্টে হা হা করে হাসে? আমরা অশিক্ষিত মানুষ পাতা, আমাদের এই মানে পচা কুয়োর জলে আপনার সোনার কলসি ডুবিয়ে কি লাভ? নো মাই বয়, পচা জলও ফিল্টার করে খাওয়া যায় যদি মনের জলকে জ্ঞানের হাড়িতে বন্ধ করে সৎ চিন্তার বয়লারে চাপিয়ে অন্তর্দৃষ্টির আগুনে ফোটাও, তবেই উঠবে জীবনের সেই রস যা ওই স্বর্গের অমৃতের চেয়েও অনেক অনেক দামি। ফাদার,